ওকে, যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করো তো যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং আমার পিছনে স্ক্রিনের লেখা ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ কিনা। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা বল এই অধ্যায়টা করব, এই অধ্যায়ের প্রথম ক্লাস আজকে আমরা করব। তো একেবারে গুছানো একটা প্রিপারেশন যাতে হয় এই অধ্যায়ের উপর, যে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন তুমি সলভ করতে পারো, তো সেই অনুযায়ী আমরা একটা বেশ ভালো প্রিপারেশন নিব। এই অধ্যায়ে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন দিলে যাতে তুমি সহজে সৃজনশীল প্রশ্নটা ধরতে পারো এবং অ্যান্সার করার জন্য ধাপে ধাপে যে ট্রিক্সগুলো তোমার অবলম্বন করা লাগবে বা ধাপে ধাপে যেভাবে তোমাকে আগানো দরকার, তো সেই জিনিসটা আমি খুব সুন্দর করে রেডি করে দেবো। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা খাতা কলম নিয়ে বসতে হবে। খুব বেশি কালার পেন দরকার নাই, কালো কলম এবং একটা খাতা হইলেই হবে, যথেষ্ট। তো তুমি কি করবা, আমি ক্লাসে পড়ানোর সাথে সাথে আমি কিন্তু লিখে লিখে পড়াবো, তো ক্লাসে পড়ানোর সাথে সাথে তুমি জিনিসটাকে খাতায় নোট করবা এবং তারপরে দেখবা যে আমরা বোর্ড কোশ্চেনও সলভ করবো। এই অধ্যায়ের বিভিন্ন বছরে আসা বোর্ড কোশ্চেন সেগুলো আমরা সলভ করব, বইয়ের কিছু প্রবলেমও সলভ করব, আবার এমন কিছু প্রবলেম আমি সলভ করাবো যে প্রবলেমগুলো সলভ করলে আসলে তোমাকে ঘোরাই পেঁচায় যেখান থেকে কোশ্চেন দিক না কেন তুমি যেন অ্যান্সার করতে পারো। তো চলো আমরা শুরু করে দিই। তো এই অধ্যায়ে আমরা বল সম্পর্কে আলোচনা করি। বিজ্ঞানী নিউটনের 3টে সূত্র আছে, গতির সূত্র। তো সেই গতির সূত্রগুলোর বিস্তর আলোচনায় আসলে এই অধ্যায়ে করা হয় এবং আমরা নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যার একটা বেশ মনে করো যে বিশাল সমুদ্র থেকে, বিশাল একটা পড়াশোনার জগৎ থেকে কিছু কিছু টপিক আমরা এখানে পড়ব। বল সম্পর্কিত, বলের ধারণা পাওয়া যায় এরকম কিছু টপিক আমরা এখানে পড়ব, যেমন ঘর্ষণ বল, যেমন দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ, দুইটা বস্তুর মধ্যে সেই সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত কিভাবে হয়, ভরবেগের সংরক্ষণশীলতা। তারপরে হচ্ছে মহাকর্ষ বল, এই টপিকটাও আমাদের এই অধ্যায়ে একটু আছে, মহাকর্ষ বল। এবং তারপরে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি মনে করো যে কোশ্চেন যে জায়গাগুলো থেকে আসছে সেগুলো হচ্ছে পুলি 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 বা কপিকল সিস্টেম। এই সিস্টেম থেকে তার মধ্যে আবার ফ্রিকশন মিক্স করে দিয়ে যে প্রবলেমগুলো আছে, তো এই প্রবলেমগুলো বেশি বেশি বোর্ডে আসলে আসছে। তা আমি ক্লাসে যেভাবে পড়াবো তুমি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, দেখবা তোমার আর কোথাও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে একটু নিউটনের সূত্রগুলো সম্পর্কে একটু জেনে নিই। নিউটনের সূত্র, বিজ্ঞানী নিউটনের 3টা গতিসূত্র আছে। তো আসো প্রথম সূত্রটা সম্পর্কে একটু ছোট্ট করে বলি। প্রথম সূত্র, এই প্রথম সূত্রটাকে বলা হয় জড়তার সূত্র। প্রথম সূত্র বা এটাকে আমরা বলি জড়তার সূত্র। জড়তার সূত্র, জড়তার সূত্রটা কি, বাহ্যিক কোনো বল যদি প্রযুক্ত না হয়, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, বল প্রযুক্ত না হলে, এই যে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে এই কথাটার আসলে অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, ধরো বস্তুর উপর কোনো ধরনের কোনো বল প্রযুক্ত হয়নি, দুটো অর্থ হইতে পারে। এক, এই হচ্ছে বস্তুটা, এই বস্তুর উপর কোনো ধরনের কোনো বল প্রযুক্ত হয়নি, না কোনো ঘর্ষণ বল, না কোনো টান বল, না কোনো ঠেলা বল, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, কোনো ধরনের কোনো বল প্রযুক্ত হয়নি, তাহলে বাহ্যিক বল প্রযুক্ত হয়নি। অথবা আর একটা জিনিস হইতে পারে যে বাহ্যিক বল প্রযুক্ত না হওয়ার আরেকটা অর্থ হতে পারে যে বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে কিন্তু প্রযুক্ত বলের নিট মানে লব্ধিমানটা, নিট বলটা সেটা হয়ে গেছে শূন্য। যেমন মনে করো এই বস্তুর উপর এদিক থেকে আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম, আবার কেউ আরেকজন এদিক থেকে 5 নিউটন বল আমার ঠিক বিপরীত দিক থেকে প্রয়োগ করলো, তাহলে এই বস্তুটার উপর প্রযুক্ত লব্ধি বল বা নিট বল কত? নিট বল 0। তার মানে এটাও বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রযুক্ত হয়নি। তো এরকম যদি হয় তাহলে বস্তু তার জড়তা বজায় রাখবে। জড়তা বজায় রাখা মানে কি, দুই ধরনের জড়তা হয়, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। বস্তু যদি স্থির থাকে তাহলে সে আজীবন স্থিরই থাকবে, বস্তু স্থিতি জড়তা বজায় রাখতে চাইবে।
আর বস্তু যদি গতিশীল থাকে, তাহলে গতিশীল মানে অবশ্যই একটা বেগ নিয়ে গতিশীল আছে, তাহলে বস্তু ওই বেগ নিয়ে সরল রৈখিক পথে, দিকেরও কোনো পরিবর্তন করা যাবে না, সরল রৈখিক পথে একই দিকে ওই একই মানের বেগ নিয়ে চলতে থাকবে। তো এইটা হচ্ছে গতি জড়তা। তাহলে বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, অর্থাৎ এই ঘটনাটা যদি ঘটে, তাহলে বস্তু জড়তা বজায় রাখবে, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, স্থির বস্তু চিরকাল, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রৈখিক পথে চলতে থাকবে, সরল রৈখিক পথে চলতে থাকবে। আমাদের যখন প্রবলেম সলভ করতে হবে, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখা লাগবে যে আমি যদি বস্তুর উপর কোনো ধরনের কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি, তাহলে বস্তু অনেকে ভাবে কি যে ধরো আমি বললাম যে এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপর প্রযুক্ত বল, এদিক থেকে আমি বল প্রয়োগ করলাম 10 নিউটন, কেউ একজন এদিক থেকে বল প্রয়োগ করলো, বা আগে তো ঠেলছি, এবার আমরা টানতে পারি, যে এদিকে আমরা বল প্রয়োগ করে টানলাম 10 নিউটন, আর এদিকে বল প্রয়োগ করে টানা হচ্ছে ঠিক বিপরীত দিকে, আরেকজন 10 নিউটন বল প্রয়োগ করে টানছে। তাহলে অনেকে ভাবে কি ভাই দেখেন এটা 10 নিউটন, এটা 10 নিউটন, তাহলে এ যে বলে টানছে ও তার বিপরীত দিকে একই বলে টানছে, সুতরাং বস্তু স্থির থাকবে। ঠিক আছে, তাহলে বস্তু স্থির থাকবে। হ্যাঁ, বস্তু স্থির থাকতে পারে, কিন্তু কথা আছে, বস্তু গতিশীলও থাকতে পারে। দেখো এই কথাটা শুনে অনেকের একটু খটকা লাগলো, আরে ভাই কি বলে এটা, দুইটা বলের মান সমান পরস্পর বিপরীত দিকে, তাহলে বস্তু কেমনে গতিশীল হয়? হ্যাঁ, বস্তু গতিশীলও থাকতে পারে। ধরো বস্তুটা আগে থেকেই গতিশীল ছিল, তাহলে বাহ্যিক বল প্রযুক্ত হয়নি, অর্থাৎ দুইটা বলের নিট ফোর্স কত হয়েছে? 0। তার মানে বস্তু আসলে দুই অবস্থায় থাকতে পারে। যদি বস্তুটা স্থির থাকে, অর্থাৎ স্থির ছিল, তাহলে সে স্থিরই থাকবে। আর যদি বস্তুটা গতিশীল অবস্থায় থাকতো, ধরো আগে গতিশীল ছিল, তাহলে সে ওইভাবে ওই একই বেগ নিয়ে একই দিকে চলতে থাকবে। তার মানে এটা দেখে তোমার বলা যাবে না যে এটা দেখে বস্তু কেমন, যে অনেকে বলে ভাই বস্তু স্থির না, বস্তু স্থির হতে পারে, আর গতিশীল হলে সমবেগে গতিশীল। তাহলে এটার এখান থেকে আমরা বলতে পারি বস্তু আসলে দুই ধরনের হইতে পারে, যে বস্তু স্থিরও থাকতে পারে, আবার সমবেগে গতিশীল হইতে পারে। স্থির থাকলে স্থির থাকবে, যদি আগে থেকে স্থির থাকতো তাহলে স্থির থাকবে, আর যদি বস্তু আগে থেকে গতিশীল থাকতো, তাহলে সে এবার গতিশীলই থাকবে। কিন্তু গতিশীল থাকলে অবশ্যই ভি ধ্রুব থাকবে, অর্থাৎ ভি থাকবে কনস্ট্যান্ট, সমবেগ, এবং দিকেরও কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, দিকেরও কোনো পরিবর্তন করা যাবে না। কথা কি বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। এইবার আসো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের ধারণা পাই। দেখো প্রথম সূত্রে আমাদের বললো বাহ্যিক বল প্রযুক্ত না করলে কি হয়। বাহ্যিক বল প্রযুক্ত না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। দ্বিতীয় সূত্র আমাদের বলবে বাহ্যিক বল প্রযুক্ত করলে পরে কি হয়। বাহ্যিক বল প্রযুক্ত করলে ভরবেগের পরিবর্তন হয়, আর এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের মানের সমানুপাতিক। তাহলে বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন হয়, আর এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি ছোট্ট করে লিখলাম, এরপর আরেকটা লাইন আছে, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও সেদিকে ঘটবে। তাহলে দেখো মনে করো এই হচ্ছে একটা বস্তু, ইনিশিয়ালি আমরা আদিতে দেখছি বস্তুটার বেগ হচ্ছে ইউ, বস্তুর ভর কত? এম। ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফল, আমরা ভরবেগকে পি দিয়ে লিখি, তাহলে পি ইনিশিয়াল, আদি পি ইনিশিয়াল, এটা হচ্ছে এম ইউ। বস্তুটা চলছে। এবার কি করা হয়েছে, যখন বেগটা ছিল ইউ সেই মুহূর্তে বস্তুর উপর বল প্রযুক্ত করা হয়েছে। প্রযুক্ত বল, ধরো যেদিকে বেগ ওইদিকে, যেদিকে গতি সেদিকে আসলে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে প্রযুক্ত বলটা কত? এফ। বল প্রয়োগ করলে কি হবে? বল প্রয়োগ করলে বেগের এবার পরিবর্তন হবে। বস্তুর ভরের তো আর পরিবর্তন হচ্ছে না, বল প্রয়োগ করলে তাহলে কি হবে? বেগের পরিবর্তন হবে। তাহলে বস্তু যখন এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে, এই পয়েন্টে ধরো আমি টি সময় পর আবার বস্তুটাকে দেখলাম, তাহলে সেই সময়ে বস্তুটার অর্জিত বেগ হচ্ছে ভি। বস্তুর ভর কত ছিল? এম।
তাহলে এবার যে ভরবেগটা হবে সেটা হচ্ছে ফাইনাল ভরবেগ, অর্থাৎ টি সময় পরে ভরবেগ, তাহলে সেটা হচ্ছে mv, কিছুক্ষণ পরে ভরবেগ। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটছে না? হ্যাঁ ঘটছে। কতটুকু? mv মাইনাস mu। তাহলে ভরবেগের পরিবর্তন, ডেল মানে পরিবর্তন, ডেল পি। এই ভরবেগের পরিবর্তনের হার নিচে ডেল টি। ধরো এখানে যে সময়টা ছিল, যখন আমি দেখছি ইউ বেগে চলতেছে, বলো তো কোন একটা বস্তুর আদি বেগ মানে কি? সময় গণনা শুরুর মুহূর্তে যে বেগ, অর্থাৎ যখন আমি দেখছি, যখন আমি ঘড়িতে টাইম দেখা শুরু করছি, তখন যে ঘটনাটা সেটা হচ্ছে আদি ঘটনা। তাহলে এটা হচ্ছে আদি t0, আর এখানে যখন, তখন হচ্ছে টি সময় পরে, এটা হচ্ছে টি ইকুয়াল টু টি সময় পরের ঘটনা। তাহলে ডেল পি বাই ডেল টি, তাহলে ডেল টি কত? ওই যে ডেল টিটা হচ্ছে টি মাইনাস 0, অর্থাৎ ডেল টি মানে টি সময় পরের ঘটনা। তাহলে ডেল পি বাই ডেল টি এটা সমানুপাতিক হচ্ছে এফ, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবার এখানে এই যে ডেল পিকে, এই পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ দিই, তাহলে এমটা কমন যায়, কমন গেলে কি থাকে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি মানে টি, এই যে টি। এইবার সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, দিয়ে সমান চিহ্ন, ধ্রুবকটা কে ইন্টু এফ। আমরা বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা ধ্রুবকটাকে কত ধরি? ধ্রুবকটাকে ধরি 1। তাহলে ধ্রুবকটা যদি 1 হয়, কে এর মান যদি 1 হয়, তাহলে একটু এখানে খেয়াল করে দেখো তো, এইটা ত্বরণ না? এটাকে দেখো তো ত্বরণ না? ভি মাইনাস ইউ বাই টি ত্বরণ। তাহলে এটা এম এ ইকুয়াল টু কে এর মান 1 এফ। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম যে বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় তাহলে বস্তুর ত্বরণ হবে, আর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হবে এম এ। বুঝতে পারছো? এইবার এই সূত্রটাকে খুব ভালো করে খাটাইতে পারতে হবে। বস্তুর উপর আমরা যখন দেখবো যে বল প্রযুক্ত হয়েছে, সবসময় একটা বল প্রযুক্ত নাও হইতে পারে, ঠিক আছে? একটা বল প্রযুক্ত নাও হইতে পারে, ধরো অনেকগুলো বল প্রযুক্ত হয়েছে, হইতেই পারে। তাহলে যখন বস্তুর উপর অনেকগুলো বল প্রযুক্ত হবে, তখন আমরা এই সূত্রটাকে কিভাবে লিখব? যেমন মনে করো এই হচ্ছে একটা বস্তুর উপর এদিকে প্রযুক্ত বলটা হচ্ছে F1, আর বস্তুর উপর তার বিপরীত দিকে এদিকে প্রযুক্ত বলটা হচ্ছে F2। বলো তো আমি কোনটাকে বড় দাগ দিয়ে আঁকছি? F1টাকে। আর কোনটাকে ছোট করে আঁকছি? F2টাকে। তাহলে কে বড়? একটু বুদ্ধি খাটাও, কমন সেন্স খাটাও। কে বড়? বড় হচ্ছে F1 আর ছোট হচ্ছে F2। তাহলে তুমি এবার আমাকে বলো তো লব্ধি বলটা কোন দিকে থাকবে? লব্ধিটা কোন দিকে থাকবে? মনে করো এই একটা বস্তু, এই বস্তুটাকে তুমি এদিকে টানছো 10 নিউটন বলে, খুবই কমন সেন্স, কিন্তু তোমার বন্ধু এদিকে টানছে 4 নিউটন বলে, তাহলে ওই বস্তুর উপর লব্ধি বল কত? যে ভাই 6 নিউটন। এই কেমনে বের করছো? যে ভাই 10 বিয়োগ 4, 10 থেকে 4 কেন বিয়োগ দিছি? ভাই 10টা বড় আর 4 ছোট। তাহলে লব্ধি বা নিট ফোর্স কত? তাহলে লব্ধি বা নিট ফোর্স, নিট বল কত? 10 বিয়োগ 4, অর্থাৎ লব্ধি বলের মানটা এই দিকে হবে 6 নিউটন। এই যে 6 নিউটনটা আমরা পাইলাম, কিভাবে পাইলাম এই 6 নিউটন? 10 নিউটন থেকে 4 নিউটন বিয়োগ করে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে আমরা এই যে নিট ফোর্সের মানটা বের করলাম। তাহলে বস্তুটার উপর লব্ধি বল এদিকে, তাহলে বস্তুটার ত্বরণও হবে ওই দিকে, অর্থাৎ যেদিকে লব্ধি বল থাকবে, এই যে এটাকে আমরা এফ নিট বল এভাবে লিখলাম। তাহলে লব্ধি বলটা যেদিকে ক্রিয়া করবে, ত্বরণটা কিন্তু ওই দিকেই হবে, অর্থাৎ ত্বরণ এ, তাহলে এটা কিন্তু এদিকেই হবে ত্বরণের ডিরেকশনটা। বুঝছো? তাহলে একটা জিনিস একটু খেয়াল করো তো, এখানে যদি আমি এই যে এখানে এই উদাহরণে F1 আর F2 এর মধ্যে F1টা বড়, তাহলে লব্ধি বল থাকবে F1 এর দিকে। তাহলে সেই লব্ধি বলটা এফ নিট, এই এফ নিট ইকুয়াল টু হচ্ছে এম এ। বুঝলা? এফ নিট ইকুয়াল টু এম এ। এই যে এফ ইকুয়াল টু এম এ আছে না? আছে না? এই এফ এর পরিচয় কি? এই এফ এর পরিচয় হচ্ছে বস্তুর উপর যতগুলো বল কাজ করবে সবগুলো বলের নিট বলটা এখানে এনে বসাবা। তাহলে নিট বলটা হবে এম এ। ওকে, নিট বলের মানটাই হবে এম এ। তাহলে নিট বলটা যদি এম এ হয়, তাহলে নিট বলটা কত? F1, দেখো তাকাও, F1 মাইনাস F2 ইকুয়াল টু হবে এম এ। বুঝতে পারছো? তাহলে এইভাবে সূত্রটা লিখতে পারা যাবে না? ঠিক আছে, বড়টা থেকে ছোটটা বাদ দিবা, বাদ দিয়ে লিখে দিবা এই যে নিট বল এত ইকুয়াল টু এম এ। তাহলে নিট বল, আমার সাথে একবার বলো, নিট বল ইকুয়াল টু এম এ, নিট বল ইকুয়াল টু এম এ। ঠিক আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে এম এ। আর নিট বলটা কোন দিকে? বড়টা যেদিকে সেদিকে, তাহলে ত্বরণ কোন দিকে হবে? বড় বলটা যেদিকে সেদিকে। তাহলে মাথায় থাকবে এটা, ক্লিয়ার? আর যদি এমন হয়, ধরো বল একই দিকে ক্লিয়ার হতো, কোন একটা বস্তুর উপর দুটো বল আছে,
তাহলে এই একটা বল ধরো F1 আর এই একটা বল আছে F2 এবং দুটো বল একই দিকে। তো যদি দুইটা বল একই দিকে হয় তাহলে লব্ধি বলটা তো নিট বলটা তো আরো বড়, নিট বল তো আরো বেশি, তাহলে নিট বল এইটা ইকুয়াল টু হবে এম এ। তাহলে এবার নিট বলটা আমরা কি লিখবো? এবার নিট বলটা লিখবো, কি ব্যাপার বোর্ডে ভূতে ধরছে, এবার নিট বলটা আমরা লিখবো F1 প্লাস F2 ইকুয়াল টু এম এ। কেন এবার যোগ করলাম? কারণ ভাই দুটো তো একই দিকে, তাহলে লব্ধি বল বা নিট বলটা আরও বেশি হয়ে যাবে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাহলে সূত্রটা খাটাইতে বুঝবা। ঠিক আছে, ওকে। আর তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রটা খুব মজার, সবাই তৃতীয় সূত্রটা জানে। তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়া বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন মনে করো, ধরো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, মহাবিশ্বের দুইটা বস্তু, এরা মহাকর্ষ বলে পরস্পরকে আকর্ষণ করে না? বলো তো এটা M1, এটা M2, M1 M2, বলো তো কে কাকে আকর্ষণ করে? মহাকর্ষ বলে কে কাকে আকর্ষণ করে? যে ভাইয়া M1 M2 কে আকর্ষণ করে, আবার M2 M1 কে আকর্ষণ করে। তাহলে দেখো তো M1 M2 কে আকর্ষণ করবে, অর্থাৎ M1 M2 কে আকর্ষণ করবে। তাহলে বলের ডিরেকশনটা এদিকে, বলের দিকটা এদিকে। এই যে M1 M2 কে আকর্ষণ করে। আবার শুধু M1 M2 কে আকর্ষণ করে, M2 M1 কে আকর্ষণ করে না। মহাকর্ষ বল নিউটন সাহেব কি বলছে? মহাকর্ষ বল দুইটা ভর বস্তু তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে। তাহলে M2 M1 কে আকর্ষণ করবে, M2 M1 কে আকর্ষণ করবে। তাহলে M2 M1 কে আকর্ষণ করতেছে। বুঝতে পারছো? এই দুইটা বল কি পরস্পর সমান না, কিন্তু তাদের দিকটা কি বিপরীত। তাহলে এই বলটাকে আমি যদি বলি F1, এই বলটাকে আমি বললাম F2, তাদের মান সমান কিন্তু তারা পরস্পরের বিপরীত দিকে। মান সমান কিন্তু তারা পরস্পরের বিপরীত দিকে। এটা 2, এটা 2, ওকে। তাহলে মান সমান এবং তারা পরস্পরের বিপরীত দিকে। এইটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। ঠিক আছে, তৃতীয় সূত্রের আরও অনেক উদাহরণ আছে, আমরা এক এক করে সামনে দেখব, আরও অনেক উদাহরণ আছে। এইবার আসো, তাহলে কোনো বস্তুর উপর যতক্ষণ ধরে বল প্রযুক্ত হবে, বস্তুর ত্বরণ হবে ততক্ষণ। যখন বল প্রযুক্ত হবে না তখন, যখন বল প্রযুক্ত হবে না তখন বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। তাহলে আসো তো ছোট্ট একটা প্রবলেম আমরা একটু সলভ করি। 1 নম্বর বলা হচ্ছে একটি স্থির বস্তুর উপর, একটা স্থির বস্তুর উপর 15 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলো। কয় সেকেন্ড ধরে ক্রিয়া করছে? 4 সেকেন্ড। এরপরে তাহলে আর ক্রিয়া করে নাই, ক্রিয়া করলো। বস্তুটি এরপর বস্তুটি এরপর 6 সেকেন্ডে, সরি, বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার অতিক্রম করলে, 54 মিটার অতিক্রম করলে বস্তুর ভর কত? বস্তুর ভর কত? এই কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে। দেখো নিউটনের সূত্র বোঝার জন্য খুবই সুন্দর একটা ম্যাথ। একটা বস্তু, এই বস্তুটা স্থির, তাহলে এর বেগ 0, u0। এই বস্তুর উপর এবার বল প্রযুক্ত হয়েছে, কিন্তু বলটা প্রযুক্ত হয়েছে 4 সেকেন্ড ধরে, 15 নিউটন বল। দেখো একটা প্রবলেমে যা যা বলবে, উদ্দীপকে যা যা বলবে, তুমি তোমার মতো করে কালো কলম দিয়েই, কোনো পেন্সিল রাবার লাগবে না, কোনো মতো একটু চিত্র এঁকে ফেলবা, দেখবা প্রবলেমটা অ্যানালাইসিস হয়ে গেল। একটা প্রবলেম সলভ করতে পারার পিছনে মানে তুমি কোন প্রসেসে আগাবা, প্রবলেমটাকে কিভাবে অ্যানালাইসিস করবা, এটাই কিন্তু আসলে মুখ্য বিষয়।
হিসাব নিকাশটা কিন্তু মুখ্য বিষয় না, হিসাব নিকাশটা যে কেউই করতে পারে, শুধু প্রবলেমটা সলভ করতে পারার টেকনিক বা প্রবলেমটা কোন সূত্র দিয়ে সলভ করতে পারবো এই জিনিসটা ধরতে হবে। তাহলে আমরা আগে দেখি একটু অ্যানালাইসিস করি, চিত্রটাকে অ্যানালাইসিস করি যে একটা বস্তু স্থির বস্তু ছিল, এর উপর বল প্রযুক্ত করা হয়েছে 15 নিউটন। তো কত সেকেন্ড ধরে আমরা বল প্রযুক্ত করছি? 4 সেকেন্ড ধরে বল প্রযুক্ত করছি। তাহলে ধরো 4 সেকেন্ড পরে বস্তুটা এখানে পৌঁছাইছে, এরপরে আর বল প্রযুক্ত করিনি। তাহলে এরপরে বল প্রযুক্ত যেহেতু করিনি, তাহলে বস্তু কি থেমে থাকবে? বলো এবার, বলো বস্তু কি থেমে থাকবে? কি মনে হয়? না, বস্তু থেমে থাকবে না। তাহলে কি হবে? বস্তু থেমে থাকবে না, বস্তু গতিশীল থাকবে। কেন? কারণ স্থির বস্তু ছিল, বল প্রযুক্ত করছি, তো ফলে ত্বরণ হয়েছে না, এখানে তো ত্বরণ আছে, এই ত্বরণের কারণে বেগ বাড়ছে 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 বাড়ছে, তাহলে এই পয়েন্টে তার অর্জিত বেগ ভি। এইবার এরপরে কিন্তু আমি আর বল প্রয়োগ করি নাই, তাহলে বল প্রয়োগ যদি না করি তাহলে বস্তুর তো একটা অর্জিত বেগ ভি ছিল, অর্থাৎ বস্তু ভি বেগে গতিশীল ছিল। তাহলে ওই মুহূর্তে যে বেগটা সে অর্জন করছে, বাকি পথ সেই বেগ নিয়েই চলতে থাকবে। তাহলে কি বলছে? বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার, তাহলে এরপরে এটা হচ্ছে 9 সেকেন্ড, আর এই 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন বস্তুর ভর বের করতে হবে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, এখানে তো বল প্রযুক্ত হয়নি, তাহলে 9 সেকেন্ডে 54 মিটার গেছে, এই পথটা কিভাবে গেছে? এই পথটা গেছে সমবেগে। বল প্রযুক্ত না হলে বস্তু সমবেগে গতিশীল থাকবে। তাহলে প্রথম 4 সেকেন্ড তো বল প্রযুক্ত হয়েছিল, হ্যাঁ বল প্রযুক্ত হলে F = ma, ত্বরণ হবে। তাহলে এইটুকু পথ চলছে সমতরণে, সমতরণে এইটুকু পথ চলছে সমতরণে। এই জিনিসটা যে বুঝতে পারবে সে প্রবলেমটা সলভ করতে পারবে, বুঝছো? তাহলে আসো দেখি, এই পুরো পথে তো বেগ সেম, তাহলে এখান থেকে দেখি বেগটা বের করা যায় কিনা। এখান থেকে যে বেগটা পাবো, এই পুরো পথের যে বেগটা পাবো, সেই বেগটাই তো এই পয়েন্টে 4 সেকেন্ড শেষে অর্জিত বেগ। তাহলে S = VT, সমবেগের সূত্র। এস এর মান 54 মিটার, এস হচ্ছে 54 মিটার, বেগ ভি, ভিটা আমরা বের করতে চাই, আর 9, তাহলে অতএব বেগ ভি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এই যে সমবেগে চলছে 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। ওকে, এইবার আমাদের বলছে না বস্তুর ভর বের করো। তাহলে দেখো এই পয়েন্টের বেগটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এই যে এই পয়েন্টের এই যে বেগটা 6, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে তো খুবই সহজ জিনিস, F = এখানে তো বল প্রযুক্ত হয়েছে, তাহলে এখানে বল প্রযুক্ত হইলে F = ma, ma। ওকে, তাহলে এফ, এফ কত? প্রযুক্ত বল কত? 15 নিউটন। এম এর মান কত? বস্তুর ভর, ওটাই তো আমরা বের করতে চাই। এর সূত্র কি? ভি মাইনাস ইউ বাই টি। এর সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ডিভাইডেড বাই টি। তাহলে এখানে মান বসাই দিব, এটা 15 এম, ভি 6, আদিবেগ ইউ 0, আর টি 4, টি হচ্ছে 4। তাহলে এখান থেকে এবার হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করলে 6 আর 4 তো কাটাকাটি করো, তাহলে 6 আর 4 কাটাকাটি করলে 3/2 থাকে, 15 দুগুণে 2। তোমার কাছে ক্যালকুলেটর আছে না? 15 গুণ 2 ভাগ 3 দাও, তাহলে কত? 30/3 আর কি, 15 গুণ 2 30, 30 ভাগ 3, তাহলে 10 কেজি। এই যে বস্তুর ভরটা চলে আসলো 10 কেজি, এটা আমাদের বের করতে বলছে। কেজি, ঠিক আছে? ওকে, বুঝলাম? বলো, তোমরা অবশ্যই একটু পাশে লিখে নিও কি কি দেওয়া আছে, এগুলো না লিখলে তোমাদের আবার টিচাররা মার্কটা দিতে চায় না। বাট আমি চিত্র আঁকছি মানে আর দেওয়া আছে লেখার দরকার পড়ে না আসলে। কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় চেষ্টা করবা একটু রং চং দিয়ে যতটুকু যা বানানো যায়। তাহলে প্রথম T1 4 সেকেন্ড, প্রথম ক্ষেত্রে 4 সেকেন্ড, তখন প্রযুক্ত বল ছিল, প্রযুক্ত বল F ছিল 15 নিউটন, এগুলো একটু পাশে লিখে নিবা। বাট প্রবলেম সলভ করার টেকনিকটা বুঝলে কি লিখতে হবে এটা তুমি জানো। ওকে, তাহলে আসো এবার নেক্সট, এবার আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। কি হলো? এই আমি দাঁড়া, আমার একটু বোর্ডটা হ্যাং খেয়েছে মনে হয়।
ভাইয়া শুকাই গেছে? ভাই নর্মাল পেন দিয়ে লিখেন, লিখবো। এক মিনিট একটু দাঁড়াও। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে কেন হঠাৎ করে? যাও যাও যাও, ঠিক তো করো। আগের লেখা কি চলে গেছে নাকি? ও বাঁচাইছো, আমি ভাবছি আগের লেখা চলে গেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো, আশেপাশে থাকো, যাইও না। কি হলো আবার? পুরো বন্ধ হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা, যাও যাও ঠিক করো। লাগলে লেখা থাকবে না? আচ্ছা, আচ্ছা নিয়ে দিও, সমস্যা নেই। ওইটা মাঝখানে থাকতেছে কেন? সরবে না? এদিকে চলে আসছে। আচ্ছা ওকে, চলো এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখব। 2 নম্বর, এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে আসা একটা কোশ্চেন। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডে 23-এ আসা কোশ্চেন। লেখাটা খুবই বাজে হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, চলো শুরু করি। বলা হচ্ছে একটা স্থির বস্তুর উপর একটা স্থির 30 কেজি ভরের বস্তুর উপর একটা স্থির 30 কেজি ভরের বস্তুর উপর 5 সেকেন্ড ধরে বল ক্রিয়া করে। 5 সেকেন্ড ধরে বল ক্রিয়া করে। এরপর বস্তুটি সমবেগে
এরপর বস্তুটি পনেরো মিটার পার সেকেন্ড সমবেগে 2 সেকেন্ড চলে, তারপর 3 সেকেন্ডে ব্রেক দিয়ে থামানো হয়। তারপর 3 সেকেন্ডে ব্রেক দিয়ে থামানো হয়। তাহলে 1 নম্বর কোশ্চেন বলা হচ্ছে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আর 2 নম্বর হচ্ছে বল বনাম সময়ের একটা গ্রাফ আঁকতে হবে, বল বনাম সময়ের গ্রাফ, বল বনাম সময়ের একটা গ্রাফ আঁকতে হবে। ওকে, তাহলে দেখো এটাও খুব সুন্দর একটা প্রবলেম, এটা ভালো করে বুঝতে হবে যে একটা স্থির বস্তু, এটা এই টাইপের কোশ্চেন কিন্তু 2-3 বার আসছে, শুধু যে দিনাজপুর বোর্ড 23-এ আসছে তা না, আমি ওখান থেকে পিক করছি, বাট এই টাইপের কোশ্চেন কিন্তু আরও অনেক জায়গায় একই রকমভাবে আসছে। তাহলে একটা স্থির বস্তু, এটা হচ্ছে 30 কেজি ভরের বস্তু, তার উপর 5 সেকেন্ড ধরে বল ক্রিয়া করে, এরপর বস্তুটি 15 মিটার পার সেকেন্ড সমবেগে 2 সেকেন্ড ধরে চলে, তার মানে তখন আর কোনো বল ক্রিয়া করে নাই। কথা কি বুঝছো? যখনই বলবে সমবেগে চলে, তার মানে বুঝতে হবে তখন কোনো বল ক্রিয়া করে নাই। তাহলে এই হচ্ছে বস্তুটা, এই বস্তুটার উপর 30 কেজি ভরের বস্তু স্থির অবস্থায় ছিল, তার মানে তার আদিবেগ ইউ হচ্ছে 0, আদিবেগ ইউ 0। এই বস্তুর উপর বল প্রযুক্ত করছে প্রথম 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডে বল প্রযুক্ত করা হয়েছে। তাহলে বস্তু এখানে আসছে, এরপরে 2 সেকেন্ড সমবেগে চলছে, এই যে এটা হচ্ছে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড চলছে সমবেগে, সমবেগে চলছে, এবং তারপরে 3 সেকেন্ডে ব্রেক দিয়ে থামানো হয়েছে। তাহলে এটা 3 সেকেন্ড ব্রেক দেওয়া মানে কি? বল প্রযুক্ত করা হয়েছে। তাহলে এখানে প্রথমে ছিল ত্বরণ, স্থির থেকে বেগ বাড়ছে, বেগ এখানেও তার অর্জিত বেগ কত, এই পয়েন্টে তার অর্জিত বেগ কত, ওই পয়েন্টে তার অর্জিত বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15। এখান থেকে এই পর্যন্ত বেগ কিন্তু 15, এখান থেকে এই পর্যন্ত বেগ ভি কিন্তু 15, সমবেগে চলছে, এই পথটুকু পুরোটা সমবেগে চলছে। তো আমাদের কি বলছে, প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত আমাদের বের করতে হবে। আচ্ছা, বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 30, আদিবেগ কত? u0, শেষ বেগ কত? এই যে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে তো ত্বরণ নিয়ে চলছে, ত্বরণ, তাহলে ত্বরণ নিয়ে চলছে, তাই সেই ত্বরণটা এ, বস্তু কত বেগ অর্জন করছে? 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। তাহলে এখান থেকে কোনোভাবে এ এর মানটা বের করা যায়? তাহলে 1 নম্বর আসো, এর মানটা বের করা যায়? যায়। কিভাবে? শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইডেড বাই টাইম টি। তাহলে ভি এর মান 15, আদিবেগ ইউ তো স্থির অবস্থা 0, ডিভাইডেড বাই টি, টি হচ্ছে 5। তাহলে ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, এই ত্বরণ নিয়ে চলছে বস্তুটা, এ ইকুয়াল টু এটা। এবার এর মানটা পেয়ে গেছি, কিন্তু এটা চাইনি, চাইছে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ধরো এই দূরত্বটাকে আমি বললাম S1। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্বটা S1, এটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউটি, ইউ কত? আদিবেগ u0 প্লাস হাফ এ হচ্ছে ত্বরণ কত? 3 টি স্কোয়ার। তাহলে টি এর মান কত? টি এর মান 5, তাহলে 5-এর বর্গ, 5-এর বর্গ। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার হিসাব নিকাশ করে ফেলি। 5 5 25 গুণ 3 ভাগ 2, তাহলে 37.5 মিটার। বুঝতে পারছো? 37.5 মিটার, এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এইবার আসো সৃজনশীল প্রশ্নে 2 নম্বরটা বলছে বল বনাম সময়ের গ্রাফ আঁকতে হবে, বল বনাম সময়ের একটা গ্রাফ আঁকতে হবে পুরো পথে। তাহলে পুরো পথের কিন্তু 3টা অংশ, এই 3টা অংশে বল বনাম সময়ের গ্রাফ। তাহলে আসো তো আমরা এইখানে ধরো বল বনাম সময়ের গ্রাফ আঁকবো। এই যে এটা সময় টাইম টি, কোন এককে? সেকেন্ড এককে। এখানে বল এফ, কোন এককে? নিউটন এককে। তাহলে দেখো 3টা ভাগ, 0 থেকে শুরু করে 5 সেকেন্ড, 0 থেকে শুরু করে 5 সেকেন্ড, ভালো করে বুঝো। তারপরে 5 সেকেন্ড, তারপরে আবার 2 সেকেন্ড, তারপর আবার 2 সেকেন্ড, মানে টোটাল কয় সেকেন্ড? 5 আর 2 7 সেকেন্ড। তাহলে 5 আর 2 7 সেকেন্ড, তাহলে এই যে এইখানে এসে 7 সেকেন্ড, এটা হচ্ছে 7 সেকেন্ড। এবং তারপরে কয় সেকেন্ড পর? তারপর আবার 3 সেকেন্ড, তাহলে 7-এর পরে আর 3,
7, 8, 9, 10, তাহলে এই যে এটা হচ্ছে আর 3, মানে এই যে টোটাল 10 সেকেন্ড। তাহলে টোটাল 10 সেকেন্ডের ঘটনা। 0 থেকে 5, 5 থেকে 7 হচ্ছে এই যে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে 7 থেকে হচ্ছে 10, 10 হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এই যে 3টা পথের ঘটনা। তাহলে আসো 3টা ক্ষেত্রে আমরা বল হিসাব করব। দেখো একটা ক্ষেত্রে বল না হিসাব করে আমি লিখে দিচ্ছি, বলের মান 0। কোন ক্ষেত্রে? এই অংশটাই, এই 2 সেকেন্ডে বলের মান 0। কেন? কারণ এই 2 সেকেন্ড সমবেগে চলছে, তাহলে সুতরাং বল হবে 0, এই যে এফ হবে 0। কিন্তু প্রথম 5 সেকেন্ড আর লাস্টের যে 3 সেকেন্ড তখন কিন্তু বল আছে। এক জায়গায় ত্বরণজনিত বল, তো ত্বরণ মানে বেগের বৃদ্ধি, ধনাত্মক বল, আর একটা হচ্ছে মন্দনজনিত বল, লাস্টে ব্রেক দিয়ে থামানো হয়েছে। তাহলে থামানো হইলে মন্দনজনিত বল, তো মন্দনজনিত বলের কারণে নেগেটিভ, এর মান নেগেটিভ, এর মান নেগেটিভ মানে এফের মান নেগেটিভ। তাহলে আসো সেই জিনিসগুলো আমরা বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে T1 5 সেকেন্ড, আর প্রথম ক্ষেত্রে ত্বরণ, এই ত্বরণ A1 যেটা আমরা বের করছি আগের ম্যাথটাতে আমরা এ বের করছি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে বল F1, এই F1 কত থেকে কত? 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত প্রযুক্ত বল F1। তাহলে F1 F = ma1। তাহলে m এর মান বস্তুর ভর, দেখি বস্তুর ভর কত ছিল? 30 কেজি। তাহলে বস্তুর ভর 30 গুণ ত্বরণ হচ্ছে 3, তাহলে 0, 3 × 9, তাহলে বলের মান এত নিউটন। ডান। এইবার আসো দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে সমবেগ, সমবেগ এবং সেই ভিটা কত? 15 মিটার পার সেকেন্ড, তাই না? ভিটা কত ছিল? 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড সমবেগ। তাহলে সমবেগে কোনো ত্বরণ নাই, তাহলে যদি সমবেগে চলে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল F2 কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড? 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, এই টাইমের মধ্যে প্রযুক্ত বল F = 0। তাহলে কোনো বল প্রযুক্ত হয় নাই। এবার লাস্টে তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় অংশে এবার থামানো হয়েছে। তো তৃতীয় অংশে যদি থামানো হয়, একটু আমি আগের পৃষ্ঠায় যাই, দেখো থামানো হয়েছে, তার মানে এখানে এই যে বলছে থামানো হয়, তাহলে থামানো হয় মানে এখানে বেগ 0 হয়ে যায়। তাহলে আমি যদি এবার এই যে লাস্টের অংশের ক্ষেত্রে একটু মন্দনটা হিসাব করি, দেখো তৃতীয় ক্ষেত্রে আদিবেগ, বুঝো তৃতীয় ক্ষেত্রে আদিবেগ কোনটা? তৃতীয় ক্ষেত্র এইটুকু, তাহলে এইটুকুর শুরুতে আদিবেগ v15, এইটুকুর শুরুতে আদিবেগ v15, এই ভিটাই আদিবেগ আসলে। ঠিক আছে, তাহলে আদিবেগ ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ ভি হচ্ছে 0, আর সময় কত? সময় হচ্ছে 7 থেকে 10, মানে সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে মন্দন বের করতে পারি না? তাহলে মন্দন দেখো A = থামানো হয়েছে বলে মন্দন, বা তোমার মন্দন কিছু লেখারই দরকার নেই, ধরো মন্দন লেখার দরকারই নাই, তুমি দেখবা মন্দন এমনিই চলে আসবে, মন্দন এমনি তোমাকে বুঝাই দিবে v-u/t। তাহলে v এর মান 0, u এর মান 15 ডিভাইডেড বাই t, 3 × 5 = 15, তাহলে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার তৃতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল F3, তাহলে F3 = ma, তাহলে এই ক্ষেত্রে m এর মান 30 আর a এর মান -5, তাহলে 3 × 5 = 15, তাহলে -150 নিউটন। বোঝা গেছে? -150 নিউটন। এইবার আসো গ্রাফ আঁকতে হবে। তাহলে আসো এবার খালি বসাবো। তাহলে প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বল ছিল 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত প্রযুক্ত বল ছিল 90, তাহলে 90 নিউটন, এই যে একটা মান ছিল, ধরো এটা 90, এই যে। তারপরে এই 2 সেকেন্ডে কোনো বল নাই, বল 0, এই যে F0। এবার তারপরে বল -150, তাহলে বোঝো এটা যদি 90 নিউটন ধরি, তাহলে এর উপরে এইটুকু 100, তার উপরে আরো 50, কিন্তু এটা নিচের দিকে যাবে, কারণ -150 উপরে না, কিন্তু এখানে কিন্তু এটা যে করবে সে কিন্তু একেবারে 0 পেয়ে যাবে, কিন্তু 0 পাবে না, এইটুকুর জন্য কিছু মার্ক দিবে, এইটুকুর জন্য আর মার্ক দিবে না, কিন্তু এটা উপরে না, কিন্তু এটা মন্দনজনিত বল, তাহলে বলটা নেগেটিভ, তাহলে এটা নিচের দিকে আসবে, এইটা আসবে নিচের দিকে। এবং এটা যদি 90 হয়, তাহলে এটা এই যে এই পর্যন্ত এটা 90, তাহলে এটা 100, তারপরে এই যে 50, তার মানে এই পয়েন্টে
এরকম একটা মান হবে, এই যে এরকম একটা মান হবে, এই যে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে বল বনাম সময়ের গ্রাফ, এটা আমাদের রাখতে বলছে। বুঝতে পারছো? বল বনাম সময়ের গ্রাফ। এবার আসুন নেক্সট আরেকটা টপিক আমরা দেখবো আজকে। টপিকটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ বল। দেখো ঘর্ষণটা দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে চল ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ। তো দেখো ঘর্ষণ নিয়ে আমাদের বই যতটুকু আছে আমরা জাস্ট ওইটুকু একটু ভালো করে বুঝবো ম্যাথ করার জন্য। স্থিতি ঘর্ষণ হচ্ছে তুমি বস্তুর উপর বল প্রয়োগ করলে, কিন্তু বল প্রয়োগ করলে বস্তুটাকে তুমি গতিশীল করতে পারলা না। বল প্রয়োগ করছো, বাট বল প্রয়োগ করে তুমি বস্তুটাকে গতিশীল করতে পারো নি। কেন গতিশীল করতে পারো নি? কারণ ওই তলে স্থিতি ঘর্ষণ বলের জন্য তুমি গতিশীল করতে পারো নাই। আবার মনে করো বল প্রয়োগ করছো, করে তুমি ঠেলে নিয়ে যাচ্ছ, গতিশীল করে নিয়ে যাচ্ছ, বস্তু গতিশীল। যখন বস্তু গতিশীল তখন তার উপরে কি ত্বরণ নাই, মানে তার উপরে কি ঘর্ষণ নাই? ফ্রিকশন বল নাই? আছে ফ্রিকশন বল। কিন্তু যখন বস্তু গতিশীল তখন যে ফ্রিকশন বলটা কাজ করবে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। আর যখন বস্তু স্থির থাকবে, বস্তু যখন চলে নাই, বস্তুকে তুমি ঠেলে নাড়াইতে পারো নাই তল থেকে, গতিশীল করতে পারো নাই, বস্তু স্থির আছে, তাহলে তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তাহলে আসো, এইটা হচ্ছে একটা তল, এই তলের উপর ধরো একটা ব্লক রাখা আছে, এই যে একটা ব্লক, এই ব্লকটা রাখা আছে। ব্লকের যে তলটা নিচের, ব্লকের যে নিচের তলটা আর এই যে তলে রাখা আছে তার যে উপরের তলটা, এই যে সংস্পর্শ তল, এই সংস্পর্শ তলে হচ্ছে ফ্রিকশনের জন্ম। যখনই তুমি এক তলের উপর দিয়ে আরেক তলকে গতিশীল করার ট্রাই করবা বা গতিশীল করতে চাইবা বা গতিশীল করবা, তখন সেই আপেক্ষিক গতির বিপরীত দিকে ফ্রিকশন সৃষ্টি হবে। ধরো তুমি এই তলের উপর দিয়ে, তলের সাপেক্ষে তলের উপর দিয়ে ব্লকটাকে তুমি এদিকে গতিশীল করার ট্রাই করতেছো, ধরো এদিকে বস্তু গতিশীল হইতে চাইতেছে, তাহলে কি হবে? ওই তলে ফ্রিকশনটা কাজ করবে এই যে এদিকে, এই যে ফ্রিকশন বলটা কাজ করবে। এই ফ্রিকশন বলটা কাজ করে বস্তুটাকে স্থির রাখলো, বস্তুকে গতিশীল করতে পারে নাই। তাহলে এটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে স্থিতি ঘর্ষণ, এফএস দিয়ে লিখবো। বোঝা গেছে? আর মনে করো যে কোনো তলের উপর দিয়ে তুমি একটা বস্তুকে গতিশীল করে নিয়ে যাচ্ছ, কোনো একটা তলের উপর দিয়ে একটা বস্তুকে তুমি গতিশীল করে নিয়ে যাচ্ছ, তাহলে তখন কি তার উপর ঘর্ষণ বল কাজ করছে না? করছে। ধরো এই তলের উপর দিয়ে বস্তুটাকে এদিকে এদিকে গতিশীল করে নিয়ে যাওয়া হচ্ছে, এবার কিন্তু বস্তু চলতেছে। তাহলে বস্তু যদি চলতে থাকে তাহলে তার বিপরীত দিকে, যেদিকে বস্তু চলতেছে তার বিপরীত দিকে এই যে ঘর্ষণ বলটা কাজ করবে। এবার চলা অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটাকে আমরা বলবো এফ কে। বুঝছো? বস্তুর উপর, এই যে বস্তুটা, এই বস্তুর উপর আর কি কি বল কাজ করতেছে? ধরো এইদিকে বস্তু যাইতে চাই কেন? ধরো এই বস্তু, এইদিকে আমরা বস্তুকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য আমি বল দিলাম, এই আমার প্রযুক্ত বলটা হচ্ছে এফ। ধরো আমি এদিকে বল দিছি, এদিকে আমার প্রযুক্ত বলটাকে বলা হচ্ছে এফ, এফ বল আমরা প্রয়োগ করছি। আর ফ্রিকশন তার বিপরীত দিকে। এবার এই বস্তুর উপর কি আর কোনো বল নাই? আছে। ভালো করে শোনো, আছে। ওজন বল নিচের দিকে এমজি, পৃথিবী তাকে টানতেছে, পৃথিবী তাকে টানতেছে নিচের দিকে এমজি। এবং এই যে বস্তু যে তলে আছে না, বস্তু যে তলে আছে, এই তলে আছে, এই তলের একটা প্রতিক্রিয়া বল, এই যে প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করতেছে। তাহলে তলের প্রতিক্রিয়া সবসময় তলের অভিলম্ব বরাবর উপরের দিকে কাজ করবে, তলের লম্ব বরাবর কাজ করবে। এই অভিলম্ব বরাবর এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর, এই যে প্রতিক্রিয়া বল আর। এইবার আমি তোমাকে একটু বলি, ঘর্ষণের ক্ষেত্রে তোমার সূত্রটা মাথায় রাখতে হবে যে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর। মিউ কি? মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, তোমরা জানো। কোন তলের দুইটা ঘর্ষণ গুণাঙ্ক হয়, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর একটা হচ্ছে চল বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ বলের মূল সূত্র হচ্ছে এইটা, যে তোমাকে যে সূত্র দেখাক না কেন, ঘর্ষণ বলের মূল সূত্র হচ্ছে এইটা, ঘর্ষণ বলের মূল সূত্র হচ্ছে এইটা, এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর। এইবার দেখো আর তার নিচে কি? এমজি। বস্তুটা উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, তাহলে আর এবং এমজি এই দুইটা পরস্পর সমান, অর্থাৎ এই দুইজনের নিট বলটা শূন্য। আর বড় না এমজি বড়? যদি এমজি বড় হইতো বস্তু মাটিতে ঢুকে যেত, যদি আর বড় হইতো উপরে উঠে চড়ে যেত। তাহলে আর আর এমজি এরা কি পরস্পর সমান? তাহলে সুন্দর করে মাথা রাখবা যে আর এবং এমজি সমান। তাহলে আর এবং এমজি যদি সমান হয় তাহলে এই যে এখানে সূত্র দেখো, এই যে এফ, এই এফ ইকুয়াল টু হবে মিউ
ইন্টু আর এর জায়গা হবে mg, আর এর জায়গা হবে mg। এবার যদি স্থিতি ঘর্ষণ হয় তাহলে হবে Fs ইকুয়াল টু স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস mg, আর যদি বস্তু গতিশীল থাকে তাহলে Fk কাইনেটিক ফ্রিকশন, তখন আমরা Fk বলবো, কাইনেটিক ফ্রিকশন বলবো বস্তু গতিশীল থাকলে। তাহলে তখন এই F এর জায়গা হবে Fk, মিউ এর জায়গা হবে μk ইন্টু mg। আচ্ছা তুমি বলো তো তলের ঘর্ষণ গুণাঙ্কটা কি মিন করে? এই যে মিউ, এটা কি মিন করে আসলে? ঘর্ষণ গুণাঙ্কটা মিন করে এই যে সংস্পর্শ তলটা কত বেশি আসলে অমসৃণ, ঠিক আছে, কত বেশি আসলে অমসৃণ, এই জিনিসটা মিন করে। দুটো এই যে সংস্পর্শ তল, এই সংস্পর্শ তল যত বেশি অমসৃণ হবে ঘর্ষণ গুণাঙ্কের মান তত বেশি হবে। বলতো একটা তল যার ঘর্ষণ গুণাঙ্ক 0.2 মিউ এর মান আর ঘর্ষণ গুণাঙ্ক 0.8, কোন তলটা এই দুইটার মধ্যে কম্পেয়ার করে বলতো, তুলনা করে বলতো এই দুইটার মধ্যে কোন তলটা, কোন সংস্পর্শ তলটা বেশি অমসৃণ? 0.8, এটা বেশি অমসৃণ, বেশি অমসৃণ, এই তলটা বেশি অমসৃণ। আর এর তুলনায় 0.2 এটা হচ্ছে কম অমসৃণ, তুলনায় কম অমসৃণ। তাহলে মিউ যত বেশি হবে অমসৃণতা তত বাড়বে, আর অমসৃণতা যত বাড়বে দেখো ঘর্ষণ বলের মানটা তত বাড়বে, কারণ ঘর্ষণ বলের সাথে মিউ এর সম্পর্কটা সমানুপাতিক। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা। এইবার আসো আমরা যদি এই ক্ষেত্রে সূত্র লিখি তাহলে কি সূত্র লিখবো? দেখো যখন স্থিতি ঘর্ষণ তখন আর সমান সমান mg। দেখো একটা সুন্দর কথা বলি তোমারে, শর্টকাট, উপরে সমান নিচে, ডানে সমান বামে, উপরে সমান নিচে, ডানে সমান বামে, কারণ এই বস্তুটা স্থির আছে, স্থির আছে। তাহলে উপরে আর নিচে সমান সমান আর ইকুয়াল টু mg, ডানে সমান সমান বামে, অর্থাৎ আমার প্রযুক্ত বল F আর ঘর্ষণ বল এই দুইটা পরস্পর সমান। তাহলে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে এই দুইটা সূত্র মাথায় রাখবা। আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এইবার আসো দেখি তোমাদের কেমন বুদ্ধি। গতীয় ঘর্ষণের ক্ষেত্রে বলো তো কি হবে? আর বড় না mg বড়? আচ্ছা বস্তুটা উপরে উড়ে গেছে, মাটিতে ঢুকে গেছে না, তাহলে আর সমান সমান শর্টকাটে আর সমান সমান mg। এইবার বস্তু গতিশীল। আচ্ছা তুমি তোমার সামনে একটা বই নিয়ে ঠেলা দাও, বইটা নিয়ে বইয়ের উপরে ঠেলা দাও, আঙুল দিয়ে এক আঙুল দিয়ে ঠেলা দাও। ঠেলা দিলে বস্তুটা দেখো তো গতিশীল হয়েছে কিনা? তলের উপর দিয়ে হয়েছে। কোন দিকে গতিশীল হয়েছে? তুমি যেদিকে ঠেলছো সেই দিকে না? তুমি যেদিকে ঠেলছো সেই দিকে গতিশীল হয়েছে না? তাহলে তুমি যেদিকে বল দিচ্ছ বস্তু কিন্তু সেই দিকে গতিশীল। তাহলে তুমি বল দিচ্ছ এইদিকে, দেখো এই বস্তুর উপর ভালো করে তাকাও, এই বস্তুটার উপর এদিকে তোমার দেওয়া বল F। বলো তো F এর বিপরীত দিকে কোনো বল আছে? আছে? আছে, এই যে ঘর্ষণ বল কে, ঘর্ষণ বল কে, ঘর্ষণ বল হচ্ছে Fk আছে। তাহলে F মাইনাস Fk ঘর্ষণ বল আছে, তাহলে ঘর্ষণ বল F মাইনাস Fk কেন? কারণ আমার দেওয়া বলটা বেশি, আমি যেদিকে ঠেলে নিয়ে যাব বস্তু ওই দিকেই যাবে, অর্থাৎ ত্বরণ ওই দিকেই হবে। তাহলে F মাইনাস Fk ইকুয়াল টু ma। এই যে নিট বল, F মাইনাস Fk হচ্ছে নিট বল, F মাইনাস Fk হচ্ছে নিট বল, আর এই নিট বলটাই হবে ma। আমি যেভাবে সূত্রগুলো লেখা শেখাচ্ছি সেইভাবেই মাথায় রাখবা, তাহলে ঝামেলা কম। বুঝতে পারছো? তাহলে লব্ধি বল হবে F মাইনাস Fk ইকুয়াল টু ma। আর Fk যদি বসাইতে হয় বসাবা, এই যে Fk, এই Fk মানে কি? এই Fk মানে মিউ কে ইন্টু আর, ও যে লিখে দিছি, F মানে মিউ ইন্টু আর, মূল সূত্র। আর আর মানে উপরে লিখে রাখছো, আর মানে কি? mg, তাহলে Fk মানে মিউ কে mg। এই হচ্ছে দুই ধরনের ঘর্ষণের আলোচনা। এটুকু যদি তোমার খাতায় থাকে তুমি যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবা, যে কোনো ধরনের প্রবলেম। বুঝতে পারছো? তাহলে চলো তো আমরা একটা প্রবলেম একটু সলভ করি। আসো, বলা হচ্ছে এটা হচ্ছে বরিশাল বোর্ড 25 বা 23 এরকম কিছু একটা হবে। বলা হচ্ছে 3 কেজি ভরের একটি বস্তুকে 3 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপর থেকে ফেলা হলে 20 মিটার উপর থেকে ফেলে দিলে
তা ভূমিতে 19 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। তা ভূমিতে 19 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। বেগে আঘাত করে। 1 নম্বর কোশ্চেন, বাতাসের বাধাজনিত বল। বাতাসের বাধা জনিত বল। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, বস্তু ফেলার সময় এবং ভূমিতে পৌঁছানোর সময়, বস্তু ফেলার সময় ও ভূমিতে পৌঁছানোর সময় শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে কিনা। শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে কিনা। বা অনেক সময় প্রশ্ন এরকম করতে পারে, যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে কিনা। শক্তির যান্ত্রিক নিত্যতা পালিত হবে কিনা। পালিত হবে কিনা। শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে কিনা এবং যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে কিনা। 3 কেজি ভরের একটা বস্তু, তাকে ফেলা হয়েছে 20 মিটার উপর থেকে। ফেলে দিলে তা ভূমিতে 19 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। এই কথাটা মিথ্যা কথা। 20 মিটার উপর থেকে ফেলে দিলে ভূমিতে 19 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে না, মিথ্যা কথা। যে ভাই কেন মিথ্যা কথা, আসো দেখি কেন মিথ্যা কথা দেখি। এই যে এই বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে মানে আদিবেগ কত? আদিবেগ 0। এইচ কত মিটার? 20 মিটার। তাহলে যখনই বস্তুটা ভূমিতে গিয়ে আঘাত করবে, তখন বস্তুটা যে বেগে ভূমিতে গিয়ে আঘাত করবে, সেই বেগটা হচ্ছে ভি। আমরা ভিটা বের করতে পারবো। দেখো তো ভি বের করা যায় কিনা। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়লে বেগ বাড়ছে, বেগ বাড়া মানে ত্বরণ হয়েছে। তো কত ত্বরণ? অভিকর্ষ ত্বরণ। কত ত্বরণ? অভিকর্ষ ত্বরণ জি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ তো 0, 2g এর মান 9.8 ইন্টু এইচ এর মান 20। তাহলে অতএব ভি ইকুয়াল টু √2 ইন্টু 9.8 ইন্টু 20। দেখি এখান থেকে মানটা বের করি। √2 ইন্টু 9.8 ইন্টু 20। তাহলে এটা হচ্ছে 19.798 এত মিটার পার সেকেন্ড। আর আমাদের কোশ্চেনে বলে দিছে 19। তাহলে কোশ্চেনে 19 বলে দিছে, মিথ্যা বলে দিছে। ভূমিতে গিয়ে যখন আঘাত করে তখন 19.798 মিটার পার সেকেন্ড গিয়ে আঘাত করে। তাহলে কোশ্চেনে তো 19 বলে দেওয়া আছে, তাহলে কোশ্চেনে কি ভুল বলে দেওয়া আছে? যদি বস্তু মুক্তভাবে পড়তো, বোঝো এবার ভালো করে দেখো, মুক্তভাবে পড়ছে মানে অভিকর্ষ ত্বরণে পড়ছে, বাতাসের বাধা নেই, কোনো বাধাজনিত বল কাজ করে নাই, মুক্তভাবে পড়ন্ত বস্তু। যদি বস্তুটা মুক্তভাবে পড়ন্ত হইতো, একমাত্র অভিকর্ষ ত্বরণ ছাড়া, অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ ছাড়া আর কোনো কিছু যদি কাজ না করতো, তাহলে এটা হইতো, অর্থাৎ এই বেগে ভূমিতে পৌঁছাইতো। তাহলে এই বেগে ভূমিতে পৌঁছায়নি, তার মানে কি? তার মানে রাস্তার মাঝখানে, অর্থাৎ বস্তুটা যখন এখান থেকে এখানে পড়ছে, তখন এখানে এই যে রাস্তার মাঝখানে এমন কেউ আছে যে তার গতিটাকে রোধ করছে, বাধা দিয়ে বেগটাকে একটু কমাই ফেলছে, এমন কেউ একজন আছে। কি কথা কি বুঝছো? তার মানে অবশ্যই বাতাসের বাধা আছে। অর্থাৎ এই ম্যাথটাকে যদি তোমাকে বোঝার জন্য বলা হয়, বলো তো এই কোশ্চেনে তথ্য মতে বাতাসের বাধা আছে কিনা? অবশ্যই, অফকোর্স আছে। বাতাসের বাধা না থাকলে বস্তুটা এই বেগে ভূমিতে গিয়ে পৌঁছাইতো। যেহেতু বাতাসের বাধা আছে, সেহেতু এই বেগে পৌঁছায়নি, তাহলে তার চেয়ে আরো কম বেগে পৌঁছাইছে, এবং হ্যাঁ 19 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাইছে। তাহলে বাতাসের বাধা আছে, এবং আমাদের এই বাতাসের বাধাজনিত বলটা বের করতে হবে। আমি কিন্তু এখনো ম্যাথ করি নাই ভাই, এটা কি করছেন, এটা আমি তোমাকে বুঝাইছি যে দেখো বাতাসের বাধা কিভাবে আছে। ঠিক আছে, এইবার তাহলে বাতাসের বাধা যেহেতু আছে, তাহলে বাতাসের বাধাজনিত বলটা এবার আমাদের বের করতে হবে। কিভাবে বের করব ভাই? খুবই সহজ। কিভাবে বের করব? খুবই সহজ।
দেখো সবাই তাকাও, বস্তু এখান থেকে ভূমিতে গিয়ে পড়বে, এই যে বস্তু এখান থেকে ভূমিতে গিয়ে পড়বে, অতিক্রান্ত দূরত্ব এইচ হচ্ছে 20 মিটার। বলো তুমি আমারে বলো, বস্তু কি জি ত্বরণে পৌঁছাইতে পারছে? না। বস্তু যদি জি ত্বরণে পৌঁছাইতো তাহলে তো বেগ এটা হইতো, তার মানে জি ত্বরণ নেই, অর্থাৎ বস্তুর উপর অন্য কোনো একটা ত্বরণ হয়েছে। হ্যাঁ, নিচের দিকে এই বস্তুর উপর কতগুলো বল কাজ করতেছে সেটা তুমি অ্যানালাইসিস করে ফেলবা। কি করবা? বস্তুর উপর ক্রিয়ারত বল কয়টা, সেই সেই বয়টা মানে বলগুলাকে তুমি সুন্দর করে অ্যানালাইসিস করে ফেলবা। তাহলে বল আছে নিচের দিকে এমজি, এই যে বল ওজন আছে না, আছে নিচের দিকে কি এমজি। আর কি আছে? আর এর উপর একটা বাতাসের বাধা আছে। বাতাসের বাধা কোন দিকে? উপরের দিকে। এই বাতাসের বাধাজনিত বলটাকে আমি বললাম এফ প্রাইম, এটা হচ্ছে বাতাসের বাধা, বাতাসের বাধা। তাহলে বাতাসের বাধাজনিত বল কোন দিকে? উপরের দিকে, এটা হচ্ছে এফ প্রাইম। কি কথা কি বুঝছো? তাহলে নিচের দিকে এমজি, উপরের দিকে এফ প্রাইম, দুটো বল কাজ করছে। তাহলে বস্তু এই দুটো বলের লব্ধি নিয়ে কোন দিকে গেছে? দুটো বলের নিড বল নিয়ে, দুটো বলের লব্ধি বল নিয়ে কোন দিকে গেছে? কি মনে হয় বলো? বাতাসের বাধা বড় না এমজি বড়? কে বড়? তুমি জিজ্ঞেস করো, উদ্দীপককে জিজ্ঞেস করো, বলে দিবে বস্তু কোথায় পড়ছে, নিচে। তাহলে কে বড়? এমজি বড়। তাহলে লব্ধি বল কত? নিউটন বলছে লব্ধি বল বা নিড বল এটা ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই নিড বলটা কত? বড়টা এমজি মাইনাস ছোটটা এফ প্রাইম ইকুয়াল টু এম এ। এইবার দেখো এখান থেকে আমাদের এফ প্রাইম বের করতে হবে। এম এর মান 3 কেজি, জি এর মান 9.8 মাইনাস এফ প্রাইম ইকুয়াল টু এম এর মান 3। এবার লাগবে এ এর মান। এই যে এ এর মানটা তো আমরা জানি না। দেখো এফ প্রাইম বের করতে গেলে এ এর মানটাই জানা লাগবে। এ এর মানটা জানি এর মানটা। বস্তু তো জি ত্বরণে পৌঁছায় নাই, আমাদের ম্যাথ কিন্তু শুরু এখান থেকে। তাহলে বস্তু কত ত্বরণে পৌঁছাইছে? বস্তু যে লব্ধি ত্বরণ নিয়ে পৌঁছাইছে, এই এমজি এবং এফ প্রাইম এদের দুইজনের ক্রিয়াতে বস্তু যে ত্বরণটা নিয়ে নিচের দিকে গেছে সেই ত্বরণটা কত আমরা বের করতে পারবো তো? এ ইকুয়াল টু এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, নিচের দিকে গেছে বেগ বাড়ছে। দেখো আদি বেগ ইউ 0 ছিল, মানে ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে? কিভাবে বুঝবা? আদি বেগ ইউ ছিল 0 আর শেষ বেগ ভি হচ্ছে 19। উদ্দীপকে দেখো 19 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে, তাহলে বেগ বাড়ছে, তার মানে ত্বরণ প্লাস, তাহলে 2AH। এবার বসাও। জি না, বাতাসের বাধা আছে বলে জি আর নাই, জি যে না সেটা তোমাকে আগে দেখাইছি আমি। তাহলে এবার ভি হচ্ছে 19 এর স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ হচ্ছে 0 প্লাস 2A। এই এর মানটা বের করতে চাই, এইচ এর মান হচ্ছে 20। তাহলে অতএব এর মান এটা হচ্ছে 19 স্কোয়ার ভাগ 2 গুণ 20, 9.025 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখছো 9.8 না, 9.025 হয়ে গেছে। এটা নিয়ে এবার এখানে বসাও, 9.025 এটা নিয়ে এখানে বসাও, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে অতএব এফ প্রাইম একবার হিসাব করি, এফ প্রাইমকে ওই পাশে নিয়ে গেলে এটাকে এই পাশে নিয়ে আসবা। তাহলে 3 গুণ 9.8 বিয়োগ 3 গুণ 9.025, তাহলে এফ প্রাইম হবে 2.325 এত নিউটন। এই যে এটা ঠিক আছে, 3 ইন্টু 9.8 বিয়োগ 3 ইন্টু 9.025, তাহলে 2.325 নিউটন। দাদা ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলেও সেটা নড়বে না। ভাইয়া ক্রিয়া প্রতিক্রিয়ার নিড বল হয় না, ক্রিয়া প্রতিক্রিয়ার লব্ধি হয় না, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না। বুঝছো? মিনহাজ জি তো একটা সুন্দর কোশ্চেন করছে যে ভাই ক্রিয়া প্রতিক্রিয়া সমান সমান যেহেতু, তাহলে তো বস্তুর উপর নিড বল শূন্য হওয়ার কথা না, হবে না। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না। বুঝছো? যেমন এই দেখো আমি একটা তলে দাঁড়ানো আছি, ধরো এই যে আমি এই তলে দাঁড়ানো আছি,
তাহলে আমি এই তলের উপর বল প্রয়োগ করতেছি ধরো আর, আর তল আমার উপর বল প্রয়োগ করতেছে সেম পরিমাণ বল আর, লব্ধি হবে না কিন্তু, কারণ তল দিচ্ছে আমার উপর, আমি দিচ্ছি তলের উপর, একই বস্তুর উপর, তাহলে লব্ধি হবে না, নিট বল করা যাবে না। ঠিক আছে, কথা কি বুঝছো? ক্লিয়ার? এইবার আসো, বস্তু ফেলার সময় ও ভূমিতে পৌঁছানোর সময় শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে কিনা আর যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে কিনা। খুবই মনোযোগ দিয়ে শোনো। শক্তির সংরক্ষণশীলতা আজীবন পালিত হবে। শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে না এই কথা যদি তুমি বলো, তাহলে মনে করো যে তোমাকে টিচার কিন্তু মনে করো যে মানে একটা ম্যাথে কোশ্চেনে আসছে শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে কিনা, তুমি লিখছো না শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে না, তাহলে ওই ম্যাথটা তো কেটে দিবেই, এর আগে যে ম্যাথগুলো হয়েছে ওইগুলোও কিন্তু কেটে দিবে। কেন? কারণ শক্তির সংরক্ষণশীলতা অবশ্যই পালিত হবে। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি নির্দিষ্ট, শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে। কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হতেও পারে, নাও পারে। যান্ত্রিক শক্তির নিত্যতা কি? যান্ত্রিক শক্তি কি? বিভব শক্তি আর গতিশক্তির যোগফল হচ্ছে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, তাই না? তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত নাও হতে পারে, অর্থাৎ কোনো বস্তুর আদিতে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, শেষে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সমান সমান নাও হইতে পারে, কিন্তু শক্তি সর্বদা সংরক্ষণশীল হবে। তা আমরা এই ম্যাথে এই দুইটা জিনিসই দেখাই দেবো, তাহলে তোমার যে কোনো জিনিসই মানে যে কোনো টাইপের প্রবলেমই তুমি ইজিলি সলভ করতে পারবা। আসো, তাহলে এই যে বস্তুটা এখান থেকে ফেলে দেওয়া হয়েছিল U0, বস্তুটা এখানে গিয়ে পৌঁছাইছে, ভূমিতে গিয়ে পৌঁছাইছে। তাহলে ভূমিতে গিয়ে পৌঁছাইলেও কত বেগে? v, 19 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তাহলে প্রথমে আসো, যান্ত্রিক শক্তির নিত্যতা বলে যে টোটাল যান্ত্রিক শক্তি সর্বদা একই থাকবে, এটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। এটা এ পয়েন্ট বললাম, এটা বি পয়েন্ট বললাম। তাহলে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, তো যান্ত্রিক শক্তি টোটাল এ বিন্দুর ই এ, তো ই কে প্লাস ইপি, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি। বস্তুর বেগ কত? 0, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, আর বিভব শক্তি এম জি এইচ। কত উচ্চতা? এইচ ছিল 20 মিটার উচ্চতা। ঠিক আছে, তাহলে ইউ যেহেতু 0 সেহেতু এটা 0 হয়ে যাবে। এম এর মান 3, জি এর মান 9.8, এম এর মান 3 না? 3, হ্যাঁ। জি এর মান 9.8 আর এইচ এর মান হচ্ছে 20। দেখি কত, 3 × 9.8 গুণ 20, তাহলে এটা হচ্ছে 588 জুল। বুঝছো? 588 জুল। এইবার আমরা বি বিন্দুতে যদি দেখাই, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি, তাহলে বি বিন্দুর যান্ত্রিক শক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ, ইকে প্লাস ইপি। তাহলে হাফ এম এর মান 3, ভি হচ্ছে 19, 19-এর স্কোয়ার, আর দেখো এই তলের সাপেক্ষে বস্তুর উচ্চতা কত? 0, তাহলে এই তলের সাপেক্ষে বস্তুর উচ্চতা 0 বলে বিভব শক্তি 0। তাহলে 0.5 গুণ 3 × 19-এর স্কোয়ার, তাহলে দেখো এবার 541.5 জুল। তাহলে এ বিন্দুর টোটাল এনার্জি আর বি বিন্দুর টোটাল এনার্জি, টোটাল যান্ত্রিক শক্তি সমান হয় নাই, সুতরাং যান্ত্রিক শক্তি নিত্যতা পালিত হয়নি। তাহলে অতএব যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয়নি, এবং বাতাসে বাধা থাকার কারণে এটা হয়নি। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয়নি, নিত্যতা পালিত হচ্ছে না, কারণ বস্তুটা ফেলার সময় এবং ভূমিতে আঘাত করার সময় এই দুইটার সময় যান্ত্রিক শক্তিটা কনস্ট্যান্ট নাই। বোঝা গেছে? যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, কনস্ট্যান্ট নাই। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে কিনা, তুমি 2 পয়েন্টের বিভব শক্তি গতিশক্তির যোগফল অর্থাৎ মোট যান্ত্রিক শক্তিটা বের করে ফেলবা। ঠিক আছে, মোট যান্ত্রিক শক্তিটা বের করে ফেলবা, বের করে দেখাবা যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয়নি। বাট যদি তোমাকে প্রশ্ন করে ভাই জি এর মান ঘর্ষণ সহ ধরলেন না কেন, জি এর মান কোথায় ঘর্ষণ সহ ধরবো? এখানে।
জি এর মান ঘর্ষণ সহ, জি তো ভাই বিভব শক্তি mgh, বিভব শক্তি mah কোনোদিন দেখছো নাকি? বিভব শক্তি কি কোনোদিন mah হবে? বিভব শক্তি কিসের জন্য? অভিকর্ষ বলের জন্য না, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে বিভব শক্তি জমা করছো, তাহলে mgh, ঠিক আছে, নট mAh। যখন আমি বিভব শক্তি বের করব তখন কিন্তু অন্য ত্বরণ বসাই, আমরা কোনোদিন এটা করছি না। বিভব শক্তি যতদিন বিভব শক্তি হিসাব করছি আজীবন বিভব শক্তি mgh, তাই না? ওকে, ইকুয়াল ক্যান দিল, কোথায় ইকুয়াল দিলাম? ইকুয়াল ক্যান দিলাম, এই যে ইকুয়াল হওয়ার কথা ছিল, আমি লিখি না এখনো, দাঁড়াও বলি। ইকুয়াল হওয়ার কথা ছিল, তো ইকুয়াল কি হয়েছে? হয় নাই। তাহলে ইকুয়াল হয় নাই, এই পয়েন্টের শক্তি আর এই পয়েন্টের টোটাল যান্ত্রিক শক্তি ইকুয়াল হয় নাই। তাহলে যেহেতু ইকুয়াল হয় নাই সেহেতু এই যে মাঝখানে একটা দাগ দিয়ে কাটি দিবা এবং তারপরে লিখবা যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে না। কি ক্লিয়ার? বাট তোমাকে যদি প্রশ্ন করে শক্তির সংরক্ষণশীলতা কি পালিত হচ্ছে না, তখন বলবো অবশ্যই হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, শক্তির সংরক্ষণশীলতা কিভাবে পালিত হচ্ছে। তুমি এ বিন্দুর শক্তি বের করবা, এ বিন্দুর শক্তি বের করবা, যে এ বিন্দুতে শক্তি কি ছিল? এ বিন্দুতে শক্তি ই বের করছি বিধায় আর করতেছি না, 588 জুল এই বিন্দুতে। আর বি বিন্দুর শক্তিটাও বের করবা। ওকে, বি বিন্দুর শক্তি বের করছি, ইবি, এটা কত আসছে? 541.5 জুল। বুঝতে পারছো? ইএ আর ইবিটা বের করছি। এইবার আসো, শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে নাকি না? অবশ্যই শক্তির সংরক্ষণশীলতা পালিত হবে। তো ভাই কেমনে হবে? এই দুইটা তো সমান হয়নি ভাই। তার মানে কি বলো? কেউ যদি বলে যে ভাই শক্তির সংরক্ষণশীলতা পালিত হয়নি, দেখেন আগে বেশি ছিল এখন কম হয়েছে, শক্তি একটু হারাই গেছে, তো তুমি কি এভাবে লিখবা? শক্তি এতটুকু শক্তি, এটা এখান থেকে এটা বিয়োগ দিয়ে লিখবা এতটুকু শক্তি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শক্তি ভস্ম হয়ে গেছে বলবা? শক্তি ভস্ম হয়ে যাবে, শক্তি ধ্বংস হয়ে যাবে, শক্তি সৃষ্টি হবে। তাহলে ওই শক্তিটুকু গেছে কোথায়? ওই শক্তিটুকু বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে খরচ হয়ে গেছে। দেখবা, দেখো তো এখান থেকে যখন বস্তুটা এখানে পৌঁছাইছে তখন এই পুরো পথের মধ্যে বাতাসের বাধা ছিল না? তাহলে বস্তুটা বাতাসের বাধা অতিক্রম করে এখান থেকে এখানে পৌঁছাইছে না? তাহলে বাতাসের বাধা কোন দিকে কাজ করছে? উপরের দিকে কাজ করছে। সেই বাতাসের বাধাজনিত বল এফ প্রাইমের মানটা কত বের করছো তুমি? এফ প্রাইমের মানটা তুমি কত বের করছো? বাতাসের বাধাজনিত বলের মানটা দেখো কত বের করছো? এই যে 2.325, 2.325, এই যে 2.325 এত জুল, সরি জুল বলতেছি, নিউটন, এত নিউটন। আর স্মরণ কতটুকু হয়েছে? বস্তু এখান থেকে এখানে নামছে, একটু ফিল করো, বস্তুটা নামতেছে, বাতাসের বাধাদানকারী বল উপরের দিকে, তাহলে এই উপরের দিকে বাধা অতিক্রম করে 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 তাকে নিচে যাইতে হচ্ছে। এই বাধা অতিক্রম করতে গিয়ে তার শক্তি খরচ হয়ে গেছে না কিছুটা? বাধা অতিক্রম করতে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে, ধরো আমি গতিশীল, তুমি আমাকে ঠেলতেছো, তা আমি তোমার ঠেলা অতিক্রম করে যদি সামনে আগাইতে চাই তাহলে আমার শক্তি খরচ হয়ে যাবে না কিছুটা? তো সেই ঘটনাই ঘটছে যে এই বস্তুটা শক্তি নিয়ে নামতেছিল, তাহলে পথের মাঝখানে এই যে পথের মধ্যে তাকে বাতাসের বাধা ঠেলছে, তাহলে বাতাসের বাধা ঠেলা অতিক্রম করে তাকে নিচের দিকে যাইতে হয়েছে। তো নিচের দিকে কতটুকু গেছে সে? কতটুকু গেছে? 20 মিটার গেছে, তাই না? 20 মিটার। তাহলে এর জন্য এই যে বাতাসের বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ, বাতাসের বাধা বলে কৃত কাজ, বাধা বলে কৃত কাজ, এই বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ, বলো তো এটা ঋণাত্মক হবে না ধনাত্মক? বাধা বল, বাধাদানকারী বল, বল উপরের দিকে সরণ নিচের দিকে, তাহলে কৃত কাজটা ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এই যে কৃত কাজের মানটা, এই কৃত কাজের মানটা হচ্ছে এফ এস কজ, দেখো এফ প্রাইম এস, এস মানে আর কি এইচ, এইচই লিখি, এফ প্রাইম এইচ কজ, এফ এইচ নিচের দিকে, এফ উপরের দিকে, এফ প্রাইম উপরের দিকে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এই কজ 180 ডিগ্রির জন্য দেখবা মাইনাস চলে আসবে, মাইনাস। তাহলে এফ প্রাইমের মান 2.325 গুণ এইচ এর মান 20। তাহলে এখান থেকে হিসাব করলে পাবো মাইনাস 2.325 ইন্টু 20, মাইনাস 2.325 ইন্টু 20, তাহলে মাইনাস 46.5 জুল। এতটুকু শক্তি, এতটুকু শক্তি বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে খরচ হয়েছে, নষ্ট হয়ে যায় নাই, বুঝছো? নষ্ট হয়ে যায় নাই। কি ক্লিয়ার? তাহলে বাতাসের বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে যে শক্তিটুকু খরচ হয়েছে সেটা এই বিন্দু থেকে বাদ দাও,
এ বিন্দুর শক্তি, এ বিন্দুর যে শক্তি ছিল, অর্থাৎ এদিকে তাকাও, এই পয়েন্টে এ বিন্দুতে যে শক্তি ছিল, এ বিন্দুতে শক্তি ছিল কত? 588 জুল শক্তি নিয়ে এসে নামতেছে। পথের মাঝখানে বাধাদানকারী বল তাকে ধরছে, বাধাদানকারী বল তাকে উপরের দিকে ঠেলতেছে, বস্তু নিচের দিকে আসতেছে। তাহলে বাধাদানকারী বলের জন্য শক্তি এতটুকু খরচ হয়েছে। খরচ হয়ে গিয়ে বি বিন্দুতে শক্তি থাকতেছে 541.5 জুল। দেখি তো এটা থেকে এটা বিয়োগ করে এটা পাওয়া যায় কিনা। তাহলে এ বিন্দুর শক্তি থেকে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে ব্যয়িত শক্তি বাদ দিয়ে বি বিন্দুর শক্তি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমি বলবো শক্তি সংরক্ষণশীল। বুঝতে পারছো? তাহলে এ বিন্দু 588, এই যে মাইনাসে মাইনাস আবার প্লাস করে দিও না, এই মাইনাস আসছে বিয়োগ হবে বলে। তাহলে মাইনাস বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে ব্যয়িত শক্তি, তাহলে 46.5। খবরদার আবার 2 মাইনাস মানে 1 মাইনাস 2 বাদ দিও না, মাইনাস মাইনাস প্লাস করে দিও না আবার। তাহলে এইটা দিয়ে দেখি তো কত আসে, 588 বিয়োগ 46.5, তাহলে একেবারে কাটাই মিলে গেছে। হ্যাঁ তাই তো, 588 টাকা নিয়ে নামতেছিল, পথের মাঝখানে কেউ তোমার ধরে 46.5 টাকা নিয়ে গেছে, তোমার থাকবে কত? 541.5, এটাই থাকবে। তাহলে এটাই তোমার বি বিন্দুর এনার্জি। হ্যাঁ তাই তো, বি বিন্দুর এনার্জি মিলে গেছে তো। তাহলে এ বিন্দুর এনার্জি থেকে বাতাসের বাধাদানকারী বল দ্বারা কাজে ব্যয়িত শক্তি বাদ দিয়ে বি বিন্দুর এনার্জি, তাহলে অতএব শক্তি সংরক্ষণশীল। তাহলে শক্তি খবরদার কখনো লেখা যাবে না অসংরক্ষণশীল, শক্তি সংরক্ষণশীল। বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এ বিন্দুর শক্তি হিসাব করছি, বাতাসের বাধাদানকারী বল দ্বারা কাজ হিসাব করছি। এ বিন্দু শক্তি থেকে বাতাসের বাধাদানকারী বল দ্বারা কাজটা বাদ দিছি, বাদ দিয়ে যা পাইলাম সেটাই তো বি বিন্দু শক্তি। তো এটাই হয়ে গেল। ওকে ডান। আজকে আমি আমার স্টুডিওতে নেই, একটা অন্য স্টুডিওতে আসি, তো এই কারণে আমার লিখতে না একটু প্রবলেম হচ্ছে। তো তোমাদের চাইছিলাম আরও কিছুক্ষণ একটু পড়াবো, তা আজকে ছুটি দিয়ে দিচ্ছি, আজকে আর বেশিক্ষণ পড়াচ্ছি না, নেক্সট ক্লাস আমরা একটু বেশিক্ষণ পড়বো, ঠিক আছে? আরও কিছুক্ষণ পড়াইতে চাইছিলাম, বাট আমার লিখতে সমস্যা হচ্ছে, মানে লেখা অনেক সময় লেগে যাচ্ছে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আমরা আরেকটু বেশিক্ষণ পড়বো এবং আরও যে বাকি টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়বো। ওকে, টাটা। দাও তো, কেটে দাও। এই বোর্ডে অনেক প্যারা।